কৃষক বন্ধু নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলু চাষের রাসায়নিক সারের ব্যবহার এবং জৈব সারের ব্যবহার নিয়ে তিনটি মিশ্রণ সম্বন্ধে আলোচনা করব। এই তিনটি মিশ্রণের যে কোনো একটি মিশ্রণ ব্যবহার করে আপনি আলুতে ভালো একটা ফলন নিতে পারবেন। শুধুমাত্র আপনাকে জানতে হবে যে এই তিনটি মিশ্রণ কোন সার কী পরিমাণ ব্যবহার করবেন এবং এই তিনটি মিশ্রণ তৈরি করার সময় আপনি কিভাবে সারের পরিমাণ নির্ধারণ করবেন। এই পদ্ধতিটি যদি আপনি জানেন তাহলে আপনাকে আর কোনো সারের ব্যবসায়ীকে বা দোকানদারকে জিজ্ঞেস করতে হবে না যে কোন সার কী পরিমাণ দিয়ে আমি আলু চাষ করলে ভালো একটা ফলন নিতে পারবো। আপনি নিজেই যে কোনো সার ব্যবহার করে যে কোনো সারের মিশ্রণ তৈরি করে ভালো একটা ফলন নিতে পারবেন। তো তার জন্য আপনাকে এই মিশ্রণটি তৈরি করার সাথে সাথে কোন সারের মধ্যে কত পার্সেন্ট মূল উপাদান রয়েছে এবং কোন সার কী পরিমাণ ব্যবহার করতে হবে এই সমস্ত বিষয় আপনাকে জানতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি সারের তিনটি মিশ্রণ নিয়ে আলোচনা করব। প্রথমে মিক্সার অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটি উপাদান একত্রিত করে আপনি সার ব্যবহার করলে কোন কোন সার কী পরিমাণ ব্যবহার করবেন সেই বিষয়ে, এবং দ্বিতীয়ত সার হিসেবে যদি এনপিকে সার নেন তাহলে কোন কোন সার কী পরিমাণ ব্যবহার করবেন, এবং তৃতীয়ত ডিএপি যদি আপনি ব্যবহার করেন তাহলে কি পরিমাণ ডিএপি নেবেন এবং এর সাথে আরও কোন কোন সার ব্যবহার করতে হবে এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই তিনটি মিশ্রণের মধ্যে যে কোনো একটি মিশ্রণ আপনি নিয়ে আলু চাষ করলে অবশ্যই ভালো একটা ফলন নিতে পারবেন। তো প্রথমেই আপনাকে জানাবো, যে কোনো গাছের সুস্থ ও স্বাভাবিক বৃদ্ধির জন্য, উন্নত ফলন পাওয়ার জন্য সুস্থভাবে বেঁচে থাকাটা বিশেষ জরুরি। আর সুস্থভাবে একটি গাছকে বেঁচে থাকতে গেলে অবশ্যই 17টি উপাদান উপস্থিত থাকতে হবে, তাহলেই সেই গাছ সুস্থভাবে ফলন দিতে পারে বা বেঁচে থাকতে পারে। তো এই 17টি উপাদানের মধ্যে প্রধান যে তিনটি উপাদান, অর্থাৎ সবথেকে বেশি পরিমাণে এই তিনটি উপাদানের প্রয়োজন হয়ে থাকে গাছের মধ্যে, তার মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যেটাকে আমরা এনপিকে বলে থাকি। এই এনপিকে বিশেষ গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো এই এনপিকের ঘাটতি পূরণের জন্য আমরা বিভিন্ন রকম সারের মিশ্রণ নিতে পারি। প্রথমত আপনি যদি মিক্সার হিসেবে ব্যবহার করেন তাহলে আপনাকে নিতে হবে নাইট্রোজেন হিসেবে ইউরিয়া, এবং ফসফরাস হিসেবে আপনাকে এসএসপি অর্থাৎ সুপার সিঙ্গেল ফসফেট নিতে হবে, এবং পটাশিয়াম হিসেবে আপনাকে নিতে হবে মিউরেট অফ পটাশ। এই তিনটি উপাদান যদি আপনি সঠিক পরিমাণে নিতে পারেন তাহলেই কিন্তু আপনার একটি সারের সুন্দর মিশ্রণ তৈরি হবে, যেটি আলু চাষের জন্য একদম পারফেক্ট। এবারে দ্বিতীয়ত, যদি আপনি এনপিকে সার ব্যবহার করেন তাহলে আপনাকে এই নাইট্রোজেনের পরিমাণ দেখে নিতে হবে, অর্থাৎ এনপিকে 10-26-26 এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে নাইট্রোজেন থাকছে 10% এবং 26% থাকছে পটাশ এবং 26% থাকছে ফসফরাস। এই তিনটি উপাদান থাকছে, তো সেটির পার্সেন্টেজ অনুযায়ী আপনাকে মিশ্রণটি তৈরি করতে হবে। এছাড়াও আপনি যদি 12-32-16 এই এনপিকে সারটিও ব্যবহার করেন তবুও সেখানেও আপনাকে পার্সেন্টেজ হিসেবেই উপাদানটি তৈরি করতে হবে। তো এই 12-32-16-র মধ্যে নাইট্রোজেন রয়েছে 12%, 32% রয়েছে ফসফরাস এবং 16% রয়েছে পটাশিয়াম। তো এই উপাদানগুলি অবশ্যই আপনি যদি পার্সেন্টেজ অনুযায়ী মিশ্রণটি মেনটেন করে তৈরি করতে পারেন তাহলে যে কোনো সার ব্যবহার করেই আপনি আলু চাষে ভালো একটা ফলন নিতে পারবেন। এবারে তৃতীয়ত, আপনি যদি ডিএপি সার ব্যবহার করতে চান তাহলেও আপনি অবশ্যই ভালো একটা ফলন নিতে পারবেন। তো ডিএপির মধ্যে কি থাকে সেটি আপনাকে জানতে হবে। ডিএপির মধ্যে এনপিকে এই তিনটি উপাদানের মধ্যে শুধুমাত্র দুটি উপাদান থাকে, অর্থাৎ এন নাইট্রোজেন থাকে 18% এবং পি অর্থাৎ ফসফরাস থাকে 46% এবং কে অর্থাৎ পটাশ এই ডিএপির মধ্যে কিন্তু থাকে না। তাই আপনি এই মিশ্রণটি তৈরি করার সময় এক্সট্রাভাবে অবশ্যই পটাশ অ্যাড করতে হবে। তো এই তিনটি মিশ্রণ আপনি কিভাবে কোন সার কী পরিমাণ ব্যবহার করবেন এই বিষয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিতে বিস্তারিত জানাবো। তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো কৃষক বন্ধু, বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন, সেটাতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। তার সাথে সাথে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। তো প্রথমেই আমরা জানব কোন সারের মধ্যে কী পরিমাণ উপাদান রয়েছে। অর্থাৎ নাইট্রোজেন পাওয়ার জন্য আমরা যদি ইউরিয়া নেই তাহলে ইউরিয়ার মধ্যে রয়েছে 46% নাইট্রোজেন, এবং ফসফরাসের জন্য আমরা যদি এসএসপি অর্থাৎ সুপার সিঙ্গেল ফসফেট নেই তাহলে এই সুপার সিঙ্গেল ফসফেটের মধ্যে রয়েছে 16% ফসফরাস। এবারে পটাশিয়ামের পূরণের জন্য আমরা যদি মিউরেট অফ পটাশ নেই তাহলে এই মিউরেট অফ পটাশের মধ্যে রয়েছে 60% পটাশিয়াম,
এই পরিমাণে আমরা মূল উপাদানগুলি পেয়ে থাকি এবং আমরা সারগুলোকে একত্রিতভাবে গুছিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করার চেষ্টা করব, যেটি একদম পারফেক্ট একটি মিশ্রণ তৈরি হবে এবং সমস্ত সারের পরিমাণ একই থাকবে। তো প্রথমেই যদি আপনি ফসফেট, ইউরিয়া এবং পটাশ এই তিনটি সার একত্রিত করে চাষ করতে চান, তাহলে কি পরিমাণ সার আপনাকে নিতে হবে? 33 শতকের বিঘার জন্য আপনাকে ফসফেট নিতে হবে 3 ব্যাগ অর্থাৎ 150 কেজি। তাহলে আপনি ফসফরাসের সঠিক পরিমাণ পেয়ে যাবেন। এবারে আপনাকে নাইট্রোজেন ব্যবহার করতে হবে 45 কেজির 1 ব্যাগ, অর্থাৎ আপনি এই নাইট্রোজেন 3টি ধাপেও ব্যবহার করতে পারেন। প্রথমবারে 1 অংশ দেবেন এবং চারা গজানোর 8 থেকে 10 দিন বয়সে 1 অংশ দেবেন এবং 15 থেকে 20 দিন বয়সে 1 অংশ দেবেন। মোট কথা আপনাকে 40 থেকে 45 কেজি ইউরিয়া ব্যবহার করতে হবে, তাহলে সঠিক পরিমাণে নাইট্রোজেনের ব্যবহার আপনি করতে পারবেন। এবারে পটাশিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আমরা মিউরেট অফ পটাশ যদি নেই, তাহলে কি পরিমাণ নেব? অবশ্যই মিউরেট অফ পটাশ যদি আমরা নেই, তাহলে আমাদেরকে 35 থেকে 40 কেজি ব্যবহার করতে হবে, তাহলে আমরা একদম পারফেক্ট সঠিক পরিমাণে পটাশের প্রয়োগ করতে পারব। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 5 বস্তা মতো সার আমাদের এই 33 শতকের বিঘায় ব্যবহার করতে হচ্ছে। অনেক চাষিরাই চায় যে খুব কম পরিমাণে সার ব্যবহার করে আমরা যদি আলু চাষ করতে পারি তাহলে অনেকটা সুবিধা হয়। অনেকের জমি দূরে থাকে বা বহন করে নিয়ে যেতে সমস্যা হয়। তাদের ক্ষেত্রে বলবো, আপনি এই মিক্সারের পরিবর্তে অন্যান্য সারগুলো ব্যবহার করে যদি আলু চাষ করেন, তাহলে অনেক কম পরিমাণে সার আপনাকে বহন করতে হবে এবং সারের রেশিওটাও একই থাকবে। একই পরিমাণ আপনি নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম পাবেন। তো এক্ষেত্রে আপনি যদি 10-26-26 ব্যবহার করেন, তাহলে এই একই রেশিওতে আপনাকে কত কেজি নিতে হবে এবং আপনি যদি ডিএপি ব্যবহার করেন, তাহলে একই রেশিওতে আপনাকে কত কেজি ডিএপি ব্যবহার করতে হবে? এ সম্পর্কে জানতে হলে অবশ্যই পরবর্তী আলোচনাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন। তো এখানে আমি খাতা কলম নিয়ে বসে পড়েছি। আপনি চাইলে আপনার বোঝার সুবিধার্থে আপনিও খাতা কলম নিয়ে লিখতে পারেন। তো কৃষক বন্ধু, মিক্সারের ক্ষেত্রে আমরা ইউরিয়া নিয়েছি 40 থেকে 45 কেজি। বিশেষভাবে মনে রাখবেন, এই 40 থেকে 45 কেজি ইউরিয়া সম্পূর্ণ চাষের জন্য কিন্তু আমি নির্ধারণ করেছি। অর্থাৎ জমি তৈরি থেকে একদম আলু তোলা পর্যন্ত সম্পূর্ণ সময়টাতে আপনাকে এই 40 থেকে 45 কেজি ইউরিয়া কয়েকটি ধাপে ধাপে ব্যবহার করতে হবে। তো প্রথমে জমি তৈরির সময় আমরা কত কেজি ইউরিয়া নিতে পারি? সেক্ষেত্রে আমরা অবশ্যই 20 থেকে 22 কেজি ইউরিয়া নিয়ে নেব। এবারে 22 কেজি যদি আমরা ইউরিয়া নিই, তাহলে এই 22 কেজি ইউরিয়ার মধ্যে আমরা কত কেজি নাইট্রোজেন পাচ্ছি, এটা আমাদের বের করতে হবে। আর এর জন্য আমাদের জানতে হবে যে ইউরিয়ার মধ্যে আমরা কত পার্সেন্ট নাইট্রোজেন পাই। ইউরিয়ার মধ্যে আমরা 46% নাইট্রোজেন পাই। এবারে 46% নাইট্রোজেন যদি আমরা পাই, তাহলে 22 কেজি ইউরিয়ার মধ্যে আমরা কত কেজি নাইট্রোজেন পাচ্ছি? এক্ষেত্রে আমরা অবশ্যই 46% গুণ 22 কেজি করলেই নাইট্রোজেনের পরিমাণটা পেয়ে যাব। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে 10 কেজির একটু বেশি নাইট্রোজেন আমরা পাচ্ছি এই 22 কেজি ইউরিয়াতে। ঠিক এবারে একইভাবে আমরা যদি ফসফরাসের পরিমাণটা বের করতে যাই, তাহলে দেখা যাবে যে আমরা এখানে 150 কেজি ফসফেট অর্থাৎ সুপার সিঙ্গেল ফসফেট নিয়েছি। এবারে সুপার সিঙ্গেল ফসফেটের মধ্যে কত পার্সেন্ট ফসফরাস থাকে? এখানে কিন্তু 16% ফসফরাস থাকে। তো সুতরাং 16% গুণন 150 কেজি, এটি করলেই আমরা পেয়ে যাচ্ছি 24 কেজি মতো ফসফরাস। তো এই 24 কেজি মতো ফসফরাস আমরা এখানে পেয়ে গেলাম। এবারে ঠিক একইভাবে যদি আমরা পটাশের পরিমাণটা বের করতে যাই, তো পটাশ আমরা এখানে নিয়েছি 40 কেজি। এই 40 কেজির মধ্যে কত পার্সেন্ট আমরা পটাশিয়াম পাবো? ঠিক একইভাবে আমরা প্রত্যেকেই জানি যে এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশের মধ্যে আমরা 60% পটাশ পাই। তো এখানে 60% গুণন 40 কেজি যদি আমরা করি, তাহলে পেয়ে যাচ্ছি 24 কেজি। এই 24 কেজি আমরা পটাশিয়াম পাচ্ছি 40 কেজি এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশের মধ্যে। তো ঠিক এইভাবে আমরা যদি অন্যান্য সারগুলোর পার্সেন্টেজটা বের করি, তাহলে অবশ্যই আমরা যে কোনো সারের হিসেব বের করে নিতে পারবো। তো এখানে মিক্সার সারের ক্ষেত্রে আমরা নাইট্রোজেন পেলাম 10 কেজি এবং ফসফরাস পেলাম 24 কেজি, তার সাথে পটাশিয়াম পেলাম 24 কেজি। তো এই 10, 24, 24 এই হিসেবটা আমরা সমান রেখে যদি আমরা ডিএপি সার ব্যবহার করি, তাহলে ডিএপি সার
কত কেজি আমাদের নিতে হবে, বা অন্যান্য সার যেমন এনপিকে 10-26-26 যদি ব্যবহার করি তাহলে কত কেজি 10-26-26 আমাদের ব্যবহার করতে হবে। এটি যদি আমরা বের করতে যাই ঠিক একইভাবে আমরা গুণ করলেই পেয়ে যাব আমাদের এই সারের পরিমাণটা। তো এবারে আমরা 10-26-26 এনপিকে সারের হিসেবটা বের করে নেব। এখানে যেহেতু 26% ফসফরাস এবং 26% পটাশিয়াম রয়েছে, তাই আমরা অবশ্যই আগে বেশি পরিমাণ থাকার জন্য এই সংখ্যাটাকেই নিয়ে নেব। আর 10-26-26 সারের মধ্যে নাইট্রোজেন আমরা পাই মাত্র 10%। এবারে 10% মানে অনেকটা কিন্তু কম। এবারে যতটা প্রয়োজন আমাদের আরও রয়েছে সেই প্রয়োজন আমরা মেটাতে পারবো। আমাদের যে ইউরিয়া রয়েছে, ইউরিয়ার মধ্যে আমরা অবশ্যই নাইট্রোজেন পাই, সেই ইউরিয়া ব্যবহার করে আমরা বাকি চাহিদাটুকু পূরণ করতে পারবো। তাই আমরা অবশ্যই এই নাইট্রোজেনটাকে পরে ধরে নেব এবং 26% থাকার জন্য আমরা আগে ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণটা বের করে নেব। তো 26% পটাশিয়াম ধরুন বা 26% ফসফরাসই ধরুন, একই যেহেতু পরিমাণ রয়েছে, একটা বের করলেই আমাদের হয়ে যাবে। তো এখানে 26% গুণন আমরা যদি 93 কেজি সুপার সিঙ্গেল ফসফেট ধরি অথবা এমওপি মিউরেট অফ পটাশ ধরি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব ঠিক এই 24 কেজি ফসফরাস এবং তার সাথে সাথে 24 কেজি পটাশিয়াম। তো অবশ্যই বুঝতে পেরেছেন, এখানে আমরা যদি 10-26-26 ব্যবহার করি তাহলে এই একই রেশিওতে নিতে গেলে আমাদের প্রায় 93 কেজি 10-26-26 ব্যবহার করতে হচ্ছে। এবারে নাইট্রোজেন আমরা যেহেতু প্রথমে বের করিনি, তো নাইট্রোজেন আমরা যদি বের করতে যাই তাহলে দেখা যাবে 10-26-26-এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ রয়েছে 10%। এখানে যদি আমরা 93 কেজি ধরি তাহলে আমরা 9.3 কেজি মতো নাইট্রোজেন পাই। তো এক্ষেত্রে আমরা 10-এর কিছুটা কম পাচ্ছি। তবে অবশ্যই যেহেতু আমরা ইউরিয়া ব্যবহার করে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে পারবো, আর পরবর্তী সময় ইউরিয়া ব্যবহারের কিন্তু সুযোগ রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এক্ষেত্রে আমরা ফাইনালি পেয়ে গেলাম 93 কেজি 10-26-26 ব্যবহার করলেই আমরা এই পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম পেয়ে যাব। তবে আপনি চাইলে এক্ষেত্রে 100 কেজি পর্যন্ত ব্যবহার করতে পারেন। এবারে আমরা ডিএপি যদি ব্যবহার করি তাহলে আমাদের কত কেজি নিতে হবে ঠিক এই একই পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম পাওয়ার জন্য, অর্থাৎ একই রেশিওতে আমরা কত কেজি ডিএপি ব্যবহার করব। তো ডিএপির পরিমাণটি বের করার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারণ আপনার মতামত অবশ্যই আমার ভবিষ্যৎ ভিডিও আনতে বিশেষভাবে সাহায্য করে। তো আলু চাষের সম্পূর্ণ পরিচর্যা প্রথম থেকে শেষ পর্যন্ত কোন সময় কি ধরনের মেডিসিন প্রয়োগ করবেন, কোন সমস্যার জন্য কোন ধরনের মেডিসিন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবারে ডিএপির পরিমাণটা আমরা বের করে নেব। তো এর আগে আমরা জেনে গেছি যে ডিএপির মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম কত পার্সেন্ট করে থাকে। আবারও বলছি, 10-26-26-এর মতো এই ডিএপির মধ্যে আমরা 18% নাইট্রোজেন এবং 46% পাই ফসফরাস। তো এই নাইট্রোজেন 18% আমরা যেহেতু পাই, সেহেতু আমরা কত কেজি ডিএপি নিলে এই নাইট্রোজেনের পরিমাণ এবং ফসফরাসের পরিমাণটা অ্যাডজাস্ট করে ঠিক একই রেশিওতে আনতে পারবো। এক্ষেত্রে আমরা অবশ্যই ঠিক আগের মতো বড় সংখ্যাটাকে প্রথমেই ধরে নেব। এখানে বড় সংখ্যা রয়েছে ফসফরাসের পরিমাণ 46%। তো ফসফরাস যেহেতু 46% রয়েছে, তাহলে 46-এর সঙ্গে আমরা যদি 53 কেজি ডিএপি গুণ করি তাহলে কিন্তু আমরা 24 কেজি মতো ফসফরাস পেয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে আমরা অবশ্যই একইভাবে নাইট্রোজেনের পরিমাণটাও বের করে নেব। এখানে ডিএপির মধ্যে 18% নাইট্রোজেন রয়েছে, ঠিক 53 কেজি যদি আমরা ডিএপি নিই তাহলে আমরা নাইট্রোজেন পেয়ে যাব 9.540 গ্রাম। তো 9 কেজি 540 গ্রামের মতো নাইট্রোজেন আমরা এখানে পেয়ে যাচ্ছি। নাইট্রোজেন যেহেতু একটু কম, সামান্য, তাতে কোনো রকম সমস্যা হবে না। আর নাইট্রোজেন আমরা তো পরবর্তী সময় ব্যবহার করবই। তো ফাইনালি আমরা ডিএপির পরিমাণটাও পেয়ে গেলাম 53 কেজি। তো এক
বিঘা অর্থাৎ 33 শতকের বিঘাতে আমরা 53 কেজি ডিএপি ব্যবহার করতে পারি, অথবা 10-26-26 আমরা ব্যবহার করতে পারি কত 93 কেজি। এখানে 100 কেজিও আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আমরা যদি ফসফেট, ইউরিয়া এবং পটাশ ব্যবহার করি, তাহলে ফসফেট 3 ব্যাগ অর্থাৎ 150 কেজি এবং ইউরিয়া আমাদের 22 কেজি মতো প্রথমে নিতে হচ্ছে এবং তার সাথে 40 কেজি মতো আমাদের পটাশ নিতে হচ্ছে। তো এই 3 ধরনের সার ব্যবহার করে আপনি আলু চাষ করলে অবশ্যই ভালো একটা ফলন নিতে পারবেন। তবে এই 3টি মিশ্রণের মধ্যে যে কোনো একটি মিশ্রণ তো আমরা ব্যবহার করবই, তার সাথে সাথে আমাদের অবশ্যই পর্যাপ্ত পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ 3 থেকে 4টি মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তো এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলোর মধ্যে প্রথমেই যেটি আপনাকে নিতে বলবো সেটি হচ্ছে জিঙ্ক। আপনি অবশ্যই নেবেন, কারণ জিঙ্ক গাছের চেহারা বৃদ্ধি করে এবং সবুজ সতেজ ভাবটাকে বজায় রাখে। তার জন্য আপনি অবশ্যই 2 থেকে 3 কেজি জিঙ্ক ব্যবহার করার চেষ্টা করবেন এবং এর সাথে সাথে আপনি অবশ্যই গ্র্যানুয়েল ফার্টিলাইজার অর্থাৎ জাইম আপনি ব্যবহার করবেন, অথবা বায়োভিটা এক্স, এছাড়াও সাগরিকা, এ ধরনের কিছু জাইম পাওয়া যায়। এই জাইমগুলো আপনি প্রতি বিঘায় 2 থেকে 3 কেজি ব্যবহার করবেন। তার সাথে সাথে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে বোরন। বোরন আপনাকে প্রতি বিঘায় 2 থেকে 2.5 কেজি ব্যবহার করতে হবে। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে জৈব সার। জৈব সার আপনাকে অবশ্যই প্রতি বিঘায় 100 কেজি ব্যবহার করতে হবে, যেটা আমরা বাজারে প্যাকেট হিসেবে পেয়ে থাকি। আর যদি আপনি 1 বছরের পুরনো পচানো গোবর সার ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার সুবিধা মতো পর্যাপ্ত পরিমাণে গোবর সার ব্যবহার করলে সবথেকে ভালো ফলন আপনি পাবেন। এবং এর সাথে সাথে আপনাকে কমপক্ষে 500 ml কীটনাশক ব্যবহার করতে হবে প্রতি 33 শতকের বিঘায়। এই মেডিসিনগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার আলুর ফলন আপনি দুর্দান্ত পাবেন। তবে একটা কথা অবশ্যই না বললে নয়, আলুর ফলন পাওয়ার জন্য শুধু পর্যাপ্ত পরিমাণে সার ব্যবহার করলেই কিন্তু কখনোই হবে না। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা করে যেতে হবে এবং যে বীজ আপনি বসাতে যাচ্ছেন সেই বীজটির গুণগত মান যেন ভালো হয় এবং ভালো কোম্পানির উচ্চ ফলনশীল বীজ হতে হবে। আর তার সাথে সাথে জমির উর্বর ক্ষমতা অবশ্যই ভালো হতে হবে, তাহলে আপনি অবশ্যই বিশেষভাবে আলুতে একটা ভালো ফলন পাবেন। তো কৃষক বন্ধু, শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আলুর বিস্তারিত পরিচর্যা নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।